শোনা যাচ্ছে? স্টুডেন্টদের মধ্যে আচ্ছা, আচ্ছা, বেশ। শিপ্রা শুনতে পাচ্ছ? শিপ্রা বৈদ্য বোধহয়। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলছি যে সব ক্লাসে দেখতে পাই না কেন তোমাকে? সব ক্লাস করা হয় না? মানে অনেকগুলো ক্লাস অফ হ্যাঁ, যায়? সব ক্লাসে তো অ্যাটেন্ড করি। ১-২ দিন পড়েছিলাম। না আচ্ছা, তো বেশ, ঠিক ১-২ আছে। দিন অ্যাটেন্ড করতে পারিনি। কলকাতা গেছিলাম। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে তোমাদের আমি না নোট আমি না হলেও বোন অ্যাটেন্ড করে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। একদিন অ্যাটেন্ড করলেই হবে। আ আমি বলতে চাইছি যে বাকি যারা ক্লাস করছো, ইভিএস স্যারের সাথে এইমাত্র কথা হলো। তোমাদেরকে নোটপত্র, বই তোমরা এই সপ্তাহেই পাবে। আমার কাছে বই চলে এসছে প্রিন্ট হয়ে। আমি বইয়ের বিষয়টা তোমাদেরকে জানিয়ে দেব। ওই যে নোটের যে সমস্যাটা একটু, নোট ঠিক টাইমে পাচ্ছ না বা ইত্যাদি, ওটা বই পেলে আর তো নোট প্রয়োজনই হবে না। ধারাবাহিকভাবে পড়তে পারবে। সেকেন্ড হচ্ছে, যদি ক্লাস নিয়ে কোনো মানে ক্লাসে কিছু বুঝতে না পারো, সমস্ত টিচারদের সাথেই আলোচনা হয়েছে। সরাসরি স্যারকে পোলাইটলি বলবে, কোনো সমস্যা কিন্তু এখানে নেই। এর আগে কিন্তু এত ব্যাচ করেছি, কোনোদিন কোনো টিচার বলো বা কি বলো, কিছু নিয়ে কোনো সমস্যা হয়নি। এই হলো বিষয়। এবং আ ইভিএস এর ক্লাস তোমরা আই থিংক দেখতে পাচ্ছ না। কোথায় দেখতে পাচ্ছ না? যে অ্যাপে নেওয়া হয়েছে সেখানে দেখতে পাচ্ছ না। তো ইভিএস এর ক্লাসটা আমি যেটা করছি সেটা হলো যে এক্ষুনি সবকটা ক্লাস তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকটা ক্লাস দেখতে পাবে। কোনো অসুবিধা কিন্তু ইভিএস এর ক্লাসেও নেই। আমি সেই কাজটাই করছি। এই যে আমাদের ইনস্টিটিউশনে এসে কাজটা করতে হয়। আর সেকেন্ড হচ্ছে, তোমরা কি করেছো? কয়েকজন নাম্বার চেঞ্জ করার জন্য দিয়ে রেখেছো আমাকে যে, "স্যার
আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ করে অন্য একটা নাম্বার দিন। সেই কাজটাও কি করে করতে হয়? আমাদের ইনস্টিটিউশনে আসতে হয়। এখানেই কম্পিউটারের সেটআপ আছে। সেখান থেকে আগে আগের নম্বর রিমুভ করতে হয়। তারপরে নতুন নম্বর এড করতে হয়। আর আমি যদি তোমাকে আমার মোবাইল থেকে যখন তখন নাম্বার চেঞ্জ করি, তোমাকে আমরা পরে খুঁজে পাবো না। তো এটা একটা সিস্টেম। তো যখন তখন ওটা করা যায় না। তো সেই জায়গা থেকে যাদের নাম্বার চেঞ্জ হবে তাদেরকেও আমি করার জন্যই এসছি। আর ইভিএস এর যে নোটপত্র সেটাও এক্ষুনি তোমরা পেয়ে যাচ্ছ এবং তার সঙ্গে লাইভ মানে যে ক্লাসগুলো অ্যাপে প্রত্যেকটাই দেখতে পাবে। এবার বলো কারো কোনো সমস্যা কি আছে কোনো ক্লাস নিয়ে? একটু ১ মিনিট বলো তারপর আমি লেফট করে যাচ্ছি স্যার পড়াবে। জগদীশ কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার, বলছিলাম ওই ক্লাসের পরে স্যার রিপোর্টিং ক্লাসটা দিলে একটু স্যার ভালো হয়ে যায়। আরেকবার বলো শুনতে পেলাম না। বললাম স্যার ক্লাস শেষ হওয়ার পর হুম। দেন মানে রেকর্ডিং ক্লাসটা দিলে স্যার আমাদের খুব সুবিধা হয় আরকি। হ্যাঁ, ওটা তো 100% ক্লাসের পরেই পাবে। আমাদের এই অ্যাপে ক্লাসটা শুরু করে দেবো এই সপ্তাহ থেকে। তারপরে দেখবে ক্লাস শেষ হয়ে যাওয়ার সঙ্গে, সঙ্গেই রেকর্ডিং ক্লাসটা তোমার কাছে চলে গেছে। মানে অটো রেকর্ড হয়ে যাবে। আর এখন যেটা করতে হচ্ছে YouTube এ আপলোড করে তারপর দিতে হচ্ছে তো। এবার ধরো ম্যাথমেটিক্স টিচার কালকে রাত্রে অনেক রাত্রে দিয়েছে। তো সেইজন্য একটু আজকে একটা দিন লেট হয়েছে। আমি ম্যাথের সব ক্লাসই আপলোড করে দিয়েছি। ইংলিশেরও সব ক্লাস আপলোডেড আছে। ইভিএস এর ইভিএস এর ক্লাসে এক্ষুনি সবকটাই পেয়ে যাবে। আর বাকি অন্য সাবজেক্ট আই থিংক সবকটাই আপলোডেড আছে। আর যে কয়েকজন অ্যাপে দেখতে পাচ্ছ না তাদের নম্বর আমি চেঞ্জ করে দিচ্ছি। আর ওকে কোন স্যার, সমস্যা? ওকে, ওকে, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা বিষয় এই যে তোমাদের বই চলে এসছে ২০০ মতো বই আমার কাছে এসছে। রিপ্রিন্ট হয়ে সবই নতুন বই দেখতে পাচ্ছ। এই প্রত্যেকটা বই আমি তোমাদেরকে বাড়িতে পাঠিয়ে দেবো এই সপ্তাহে। তার জন্য কত টাকা কি পেড করতে হয় আমি জানিয়ে দেব। এখানে প্রত্যেকটা আলাদা, আলাদা এটা প্রাইমারির জন্য বলছি হ্যাঁ, প্রাইমারি স্টুডেন্ট আজকে ক্লাস করছো যদিও। বাংলা বই, পরিবেশবিদ্যার বই পেয়ে যাবে। পরিবেশবিদ্যার বইতে পরপর টপিক দেওয়া আছে। নতুন টপিক থেকে শুরু করে সবই দেওয়া আছে। এই বইগুলো হাতে পাওয়ার পরও আমরা এক্সট্রা কিছু নোটও তোমাদেরকে দেব। সেটা সিটেট এর অনুকরণের প্রশ্নপত্র বা প্র্যাকটিস সেট তোমাদেরকে দেব। সেটা পিডিএফ-এই দিব। সেটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। আর এই বইগুলোতে মাদার বই। মাদার বই মানে ২০২৩ এর যে সিলেবাস অনুসারে এখনো আমরা পড়াশোনা করছি, সেই সিলেবাসটাই পুরোপুরি এখানে বই আকারে তোমাদেরকে তুলে ধরা হয়েছে। ফলে এই ৫ টা যে আলাদা, আলাদা বই পাবে, সেই বইগুলো সবার আগে রপ্ত করে ফেলো, গুলে খেয়ে নাও। এটাই হচ্ছে গিয়ে মূল প্রাথমিক পর্যায়ের কাজ। এবার এই প্রাথমিক পর্যায়ের কাজের পরে সেকেন্ডারি যে কাজ, এর সঙ্গে কিছু এক্সট্রা নোট সেটা আমি তোমাদেরকে আলাদাভাবে প্রোভাইড করব। বোঝা গেল? আশা করি এই বইগুলো ৫ খানা বই আলাদা, আলাদাভাবে পড়লে এই ৫ টা বই মিলিয়েও প্রত্যেকটা বইয়ে ৩০০, ৩৫০, ৪০০ করে পেজ আছে। তো মিনিমাম ১৭০০ থেকে ২০০০ এর মতো পেজ এখানে আছে। এতগুলো পড়াটাও এত সহজ বিষয় নয়। ৬ মাসের মধ্যে কমপ্লিট করা। মানে ৫ মাস আর সময় পাবে। আর তার সঙ্গে, সঙ্গে আমরা এক্সট্রা নোটও প্রোভাইড করব। কারো কোনো বক্তব্য আছে? কিছু বলবে? হ্যাঁ স্যার, বলছিলাম স্যার এই প্রাইমারির জন্য আপনি ২৩ সালের যে সিলেবাস সেই বইটা দিচ্ছেন, স্যার হুম। আপারের ক্ষেত্রে কি স্যার সিলেবাস কি আছে? পুরনো সিলেবাস না নিউ কিছু সেটআপ হয়েছে? কোনটার ক্ষেত্রেই নিউ নেই। সবই পুরনো। আপারের ক্ষেত্রে ২০১৫ সালের সিলেবাস অনুসারে পড়াতে হচ্ছে এবং পশ্চিমবঙ্গে যারা, যারা পড়াচ্ছে প্রত্যেকেই তাই। একমাত্র আমরাই তোমাদের মানে সিলেবাসটাকে বেঙ্গলি ইংলিশ অনুবাদ করে দিয়েছি। আর প্রাইমারি ক্ষেত্রে ২০২৩ সালের সিলেবাস অনুসারে হচ্ছে। এবার ধরো ২০২২ সাল এবং ২০২৩ সালের সিলেবাসের মধ্যে কি ডিফারেন্স আছে? ২০২৩ সালের পরে ২০২২ সালের পরে যখন ২৩ সালের সিলেবাস দেওয়া হয় ৩ টে টপিক ইংলিশে এড করে দেওয়া হয়েছে। তো যদি দেখা যায় যে ২০২৬ সালে নতুন সিলেবাস আবার দিল এবং সেখানে কিছু টপিক এড করে দিয়েছে বা কিছু টপিক বাদ দিয়ে দিয়েছে ধরলাম। তাহলে সেই টপিক বাদ যাবে নতুন যে টপিক এডেড হবে সেটাও আমরা অবশ্যই তোমাদেরকে পড়াবো এবং তার যে নোট সেটা তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো। আপাতত আমাদের বই পশ্চিমবঙ্গ সরকারের যে কারেন্ট সিলেবাস যেটা অনুসারে পরীক্ষা নিচ্ছে এবং রিক্রুটমেন্টও হতে চলেছে, সেই অনুসারে বইগুলো তৈরি। ফলে সময়ের সঙ্গে, সঙ্গে যদি তারা চেঞ্জ হয় আমরাও সেই অনুসারে তোমাদের ব্যবস্থা নেব। আর আছে কারো কোনো প্রশ্ন? ওকে স্যার। অন্য কারো কোনো প্রশ্ন আছে? একদম নির্দ্বিধায় বন্ধুর মতো প্রশ্ন করতে পারো। চুপ থাকার কোনো প্রয়োজন নেই। যদি কারো কোনো মনে কোনো সংশয় থাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো, কোনো ব্যাপার নয়। এনি কোয়েশ্চেন? বাকিদের আয়েশা, মৌমিতা, পূজা, স্যার জিন্নাত, একটা নিসা কথা বলো। বলবো? হ্যাঁ, 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 একটা কেন ২ টো কথা বলো, বলো।
সোশ্যাল স্টাডিজ এর স্যার পড়ায় খুবই ভালো, ঠিক আছে, বাট একটু তো সোশ্যাল স্যার, স্টাডিজ হ্যাঁ স্যার আপারে। সোশ্যাল স্টাডিজ হ্যাঁ, সোশ্যাল স্টাডিজ এর সমস্যা আমি শুনে নিয়েছি, ওর সমাধানও হয়ে গেছে। নেক্সট ক্লাস করো, তারপরে আমাকে দরকার পড়লে ফোন করো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর সোশ্যাল স্টাডিজ এর নোট, মানে সোশ্যাল স্টাডিজ এরও আমরা স্টাডি ম্যাট তৈরি করে বাড়ি পাঠিয়ে দেবো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। হুম। আর নেই কোনো কোশ্চেন, তাই তো? আচ্ছা, সেকেন্ড হচ্ছে লাস্ট একটা কথা বলে আমি লেফট করবো, স্যার পড়াবেন। যত দিন যাবে তত দেখবে যে স্টুডেন্ট কিছু পরিমাণে আছে যারা লাইভ ক্লাস করবে না, তারা রেকর্ডিং আদৌ দেখে কি দেখে না তার তথ্য আমার কাছে নেই। এই বিষয়টা খারাপ। কেন? তাদের প্রথম দিকে উদ্যোগ অনেক থাকে যে বিশাল কিছু পড়াশোনা করব, পাস করে যাব বা ভালো রেজাল্ট করব। যত দিন যায় তখন তত এটাকে ধরে রাখাটা খুব মুশকিল। ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিই। দেখবে যখন পুজো আসে, দুর্গাপুজো, তখন জিম গুলোতে প্রচুর পরিমাণে ছেলে-ঠেলে যায়। যে একদম ২ মাসে ভালো একটা বডি বানিয়ে ফেলবো, পুজোর সময় ঘুরবো, লোক দেখবে, ওয়াও বলবে, ওয়াও! কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা তো হওয়ার নয়। ঠিক সেরকম এই টেটটা একটা পুজোর মতো, এটাও তাই। যখনই নোটিফিকেশন আসবে সম্ভাবনা হয়। কত স্টুডেন্ট ফোন ধরে আমি কুল করতে পারি না, বা আমরা ফোন, আমি অনেক সময় ভয়ে ফোন সুইচ অফ করে রেখে দিই। ধারাবাহিকভাবে ক্লাস করার মানসিকতা যাদের থাকবে, পাস তারা করবে, চাকরিও তারাই পাবে। আমি এটাই বলতে চাইছি। তো তোমরা যারা ক্লাসটা কন্টিনিউ করছো প্রতিদিন বেসিসে, অসুবিধা আসবেই। সমস্যাহীন তো কোনো পৃথিবী হয় না, সেটা তো জানোই, কমন একটা কথা। এই অসুবিধাটাকে সঙ্গে রেখে কোনো দিন যদি দেখা যায় যে কোনো কাজে আমি ফেঁসে গেছি, তাও আমি হেডফোনটা কানে দিয়ে রেখেছি, স্যাররা যা বলছেন অন্তত ২-৪ টে কথা হলেও তো তোমার মেমোরিতে ঢুকবে। সেরকম ভাবে প্রত্যেকদিন বেসিসে ক্লাসটা করবে। কোনো প্রশ্ন যদি থাকে তোমার, নির্দ্বিধায় যে টিচার ক্লাস করাচ্ছেন তাকে করবে। যদি সেখানে কোনো অসুবিধা হয় তারপরে আমি আছি, আমাকে সরাসরি ফোন করবে। আমি তো বারবারই বলেছি যে ক্লাসে যদি কোনো সমস্যা হয়, ক্লাস নিয়ে কোনো সমস্যা হয়, সর্বোপরি আমি তোমাদের সঙ্গে সবসময়ই আছি। তো এইভাবে করো, এবং আল্টিমেটলি তোমরা যে সময় এখানে দিতে এসছো, একটাই উদ্দেশ্য, আমাকে পরবর্তীকালে ভুলে যাও, টেকসিওর ইনস্টিটিউশনকে ভুলে যাও, এই যে সুকান্ত স্যারের কাছে পড়ছো তার কথাও ভুলে যাও, তাতে অসুবিধা নেই। পরিবর্তন তো মানুষের একটা ধর্ম। কিন্তু তুমি যে টেট পাস করার জন্য আমাদের কাছে এসছো, এটাকে ভুলো না। এটা তোমার লক্ষ্য, এবং তার জন্য তুমি অনেক কষ্ট করে কিছু অর্থ আমাদেরকে দিচ্ছ। তাহলে এই লক্ষ্যটাকে স্থির রেখে পড়াশোনাটা সঠিকভাবে করো। আর সেখানে যদি আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, অবশ্যই সেটা তুমি ধরিয়ে দেবে যে, "স্যার, এটা আপনি বলেছিলেন হলো না, বা এটা আমাদের পাস করার জন্য দরকার ছিল, করলে ভালো হতো।" অবশ্যই সেটার জন্য ওয়েলকাম। আমি সবসময় এতটা অধিকার স্টুডেন্টদের দিয়ে থাকি। আমার এটুকুই বক্তব্য ছিল। এবার ক্লাস করো। আমি স্যারকে অনুরোধ করব আজকের ক্লাসটা কন্টিনিউ করার জন্য এবং ক্লাসটা রেকর্ড করার জন্য। আর তোমরা এই সপ্তাহে বই পাবে। বইয়ের বিষয়টা আমি গ্রুপে জানিয়ে দেব। প্রত্যেকে খুব মন দিয়ে ক্লাস করো। টাটা। স্যার, বলো, কিছু বলবে? বলছি আমাদের যে, আমার কাছে তো বই আছে আগের ইয়ারের, তো আপনাদেরই টেস্ট ইয়ারের, তাহলে নিতে যে হবে। এই মুহূর্তে নোটগুলো, নিতে হবে। না নিতে তাহলে হবে। নোট যেগুলো দেবেন সেগুলো, কোনগুলো? এক্সট্রা নোট তো ধরুন আপনারা প্রতি ওটা তো বছরই দিয়ে, যেগুলো ওগুলো। ওগুলো তো পিডিএফ আকারে দিয়ে দেব। কোন চিন্তা হ্যাঁ, নেই। ঠিক আছে? হ্যাঁ, ওটা একটু দিয়ে দিন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। সবাইকে দেব। স্যার যাদের কাছে বই স্যার আছে ডবল বই নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাতে তোমার টাকা, মানে লাগবে তো, বই নিতে তো টাকা লাগবে। ডবল নেওয়ার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। বলো। স্যার বলছিলাম কি আমাদের তাহলে শুধু চাইল্ড স্টাডি বইটা নিলেই হবে শুধু স্যার? চাইল্ড স্টাডি কেন? তোমার কি প্রাইমারি, আপার প্রাইমারি না প্রাইমারি? আপার প্রাইমারি দুটোই। তুমি কি প্রাইমারি বই নিয়েছিলে আগে? হ্যাঁ স্যার। আর তাহলে তো তোমার চাইল্ড স্টাডি কেন? চাইল্ড স্টাডি তো কমন। চাইল্ড স্টাডি তো আগেরবারও তুমি পেয়েছো। তোমার নিতে হবে সোশ্যাল স্টাডিজ, চাইল্ড স্টাডিজ ও না। সরি স্যার, সরি স্যার। হ্যাঁ, আগে যারা প্রাইমারিতে ছিলে তাদের শুধু সোশ্যাল স্টাডিজটাই আমি দেব। অন্য বই নেওয়ার প্রয়োজন নেই। আমি প্রত্যেককে দেখো ওপেনলি বলি যে আমার কাছ থেকে বই মানে কিছুটা টাকা দিয়ে ভর্তি হচ্ছে, আবার বই নিতে তো টাকা লাগবে। আমি যতটুকু দরকার ততটুকুই দেব। যারা প্রাইমারিতে আগে ছিলে, আপার প্রাইমারিতে এসছো, only for
সোশ্যাল স্টাডিজে তোমাদেরকে দেবো আমি, ঠিক আছে? আপাতত লাগবে না, শুধু এক্সট্রা টপিক গুলো আমি পিডিএফ আকারে দিয়ে দেবো গ্রুপে, তোমরা প্রিন্ট আউট করে নেবে, এক্সট্রা খরচ করার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা বলেছি ঠিক যে আছে। আমরা তো বই আকারে তোমাদের দিয়ে দেবো এই সপ্তাহে, তোমরা অনেকগুলো নোট পাওনি, এটা একটা কারণ, নোটগুলো প্রিন্ট আউট করার দরকার নেই, প্রত্যেকটা নোটে 20-25টা করে পেজ আছে। এতগুলো প্রিন্ট আউট করতে যে পরিমাণে টাকা খরচ হবে, সেই টাকা দিয়ে তোমরা এই 5 খানা বই পেয়ে যাবে। আর আমি বারবার বলি, এই বইগুলো থেকে শুধুমাত্র প্রিন্টিং কস্ট এবং বইটা তৈরির খরচই তোমাদের কাছ থেকে নেওয়া হয়। এবং তোমরা জানলে অবাক হবে, আমরা যেহেতু অন ডিমান্ড বই বানাই, আগে 1000-2000 করে বই বানাতাম কলেজ স্ট্রিট থেকে। এখন মহারাষ্ট্র থেকে একটা সংস্থা থেকে বইগুলো তৈরি হয়ে আসে, একবারে এরকম বাইন্ডিং হয়ে, মানে ছাপা হয়ে চলে আসে। তো তার ফলে এই বইগুলোর যেটা কস্ট, সেটাই তোমাদের কাছ থেকে একত্রিত করে কুরিয়ার সার্ভিস সমেত নেওয়া হয়। এখান থেকে কোনো লাভজনক কিছু এই বই থেকে থাকে না। এই। তো যাই হোক, এনিওয়ে আমি স্যারকে অনুরোধ করব যে স্যার, তাহলে আপনি আজকের ক্লাসটা শুরু করুন এবং রেকর্ড করে নেবেন। হ্যালো স্যার, বলো, বলো। বলছি এখন যে স্ক্রিনে নোটটা দেখতে পাচ্ছি এটা মোটা বই আছে তো? হ্যাঁ, এই প্রত্যেকটাই আমাদের বইয়ের মধ্যেই আছে। আচ্ছা ঠিক স্যার, আছে? ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটাই আমাদের বইয়ে আছে। এছাড়াও কিছু নোটের সঙ্গে কিছু টপিক যুক্ত হবে। ঠিক আছে? এটাকেও বলে দিই, এটা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আমাদের করতে হচ্ছে। এই টপিক গুলো বইয়ে আছে, তার সত্ত্বেও এর সঙ্গে কিছু যুক্ত হতে পারে। সব টপিক না, কিছু টপিকের সঙ্গে যুক্ত হবে। যেগুলো যুক্ত হবে সেগুলো এক্সট্রা হিসেবে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। পুরোটাই দিয়ে দেওয়া হবে। এবং কেন যুক্ত হবে? আমরা তোমাদেরকে পাস করানোর জন্য পড়াচ্ছি। তার জন্য যা, যা করণীয় সময়ের সঙ্গে সঙ্গে সেটা করছি। কারণ কি? আমরা তো 2023 সালে দেখলাম প্রশ্ন কিরকম কঠিন এসেছিল। 26 সালে হয়তো আরো কঠিন হবে। সেইটাকে মাথায় রেখে আমরা একটু নোট গুলোকে একটু এলাবোরেট করছি। মানে একই জিনিস চাইছি না। এর সঙ্গে আরো সংযুক্ত করতে চাইছি। কিছু ক্ষেত্রে হয়তো কিছু বাদ দিতে চাইছি। একটু আগে স্যারের সাথে সেই নিয়েই কথা হলো যে, কিছু ক্ষেত্রে আমরা যদি অপ্রয়োজনীয় অংশ বলে মনে হয় বাদ দেব। যদি প্রয়োজনীয় অংশ বলে মনে হয় আরো যুক্ত করব। এটাকে আমরা করে যাব। এবং তার পুরো অংশটাই তোমাদের সঙ্গে টিল এক্সাম, পরীক্ষার আগের দিন অব্দি শেয়ার করব। কোনো অসুবিধা নেই। তো চলো, আজকে অনেকটা সময় তোমরা দিয়েছো। স্যার এবার ক্লাস করান। তোমরা ক্লাস করো এবং স্যারকে অনুরোধ করব আজকের ক্লাসটা শুরু করার জন্য। শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে। বেশ, হ্যাঁ বেশ, 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 বেশ। শুভ সন্ধ্যা সকলকে। আমরা আমাদের যে বিগত ক্লাসটা করেছিলাম, ঠিক আগের রবিবার, সেখানে ইকোলজি ইকোসিস্টেম আমরা আলোচনা করছিলাম। এবং আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম আমাদের যে সিলেবাস ডিভিশনটা রয়েছে, সেখানে ইকোলজি ইকোসিস্টেমকে দেখবে দুটো পার্টে ভাঙা আছে। যার প্রথম পর্বটা আমরা আগের রবিবারে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্বটা আলোচনা করব। তবে ম্যাক্সিমামটাই আমাদের আলোচনা হয়ে গেছে। এটা অল্প অংশই আজকে পড়ে আছে। তার সঙ্গে যদিও সিলেবাসে নেই, তবুও ইকোলজির সঙ্গে পড়তে হয়। একটা পার্ট আমি আজকে এখানে এক্সট্রা অ্যাড করে দিয়েছি। সেটা হচ্ছে তোমার বায়ো জিও কেমিক্যাল সাইকেল, যাকে আমরা বাংলায় বলি জৈব ভূ রাসায়নিক চক্র। তো আমরা আগের দিন যেটা পড়েছিলাম, তার পরের অংশ বলা ভুল, মানে তার মধ্যে যেগুলো বাদ ছিল আমি সেগুলো আজকে আলোচনা করছি। তো তার মধ্যে প্রথমেই দেখো যে টপিকটা রয়েছে তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, শক্তি প্রবাহ, যেটাকে আমরা বলি এনার্জি ফ্লো। এনার্জি ফ্লো, তাহলে এই যে শক্তির প্রবাহ বা এনার্জি ফ্লো, তোমরা অনেক ছোটবেলায় যখন নবম দশম শ্রেণীতে পড়তে দেখবে বলা হতো এ পৃথিবীতে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এই শক্তিকে শুধুমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা যায় না, এছাড়া আর কিছুই নয়। এবার দেখো, পৃথিবীতে আমরা যে জায়গাতেই শক্তি নিয়ে যা বলছি, যা পাচ্ছি, যা শুনছি, আলটিমেট তার উৎস কিন্তু, তার পকেট কিন্তু সূর্য। এখন আমরা সেটাকে বিভিন্ন ভাবে পাচ্ছি, সেসব অনেক পরের কথা। কিন্তু আলটিমেট পকেট হচ্ছে, আলটিমেট সোর্স হচ্ছে সূর্য, সৌরশক্তি। কারণ এছাড়া পৃথিবীতে আর শক্তি দেওয়ার মতো কেউ নেই।
এখন সেই শক্তিকে আমরা বিভিন্ন ভাবে, বিভিন্ন রূপে, বিভিন্ন জায়গায় ইউজ করছি। এবং এই যে সৌর শক্তি, সূর্য থেকে যে শক্তি আসছে, একমাত্র উদ্ভিদ ছাড়া কিন্তু সেই শক্তিকে কেউ ব্যবহার করতে পারে না। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই 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 শক্তি বা সৌর শক্তিটাকে সে ব্যবহার করছে। আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হয়, উদ্ভিদ পরিবেশ থেকে গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল, সানলাইট এবং ক্লোরোফিলের উপস্থিতিতে উৎপন্ন করে C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু জল। তাহলে এই যে গ্লুকোজ উৎপন্ন হলো, এই সানলাইট এলো, এর মধ্যে স্থৈতিক শক্তি রূপে সেটি সঞ্চিত হলো। এবার সবুজ উদ্ভিদকে ডিরেক্টলি খাচ্ছে, আমরা আগের দিন দেখেছিলাম প্রাথমিক খাদক। প্রাথমিক খাদককে খাচ্ছে গৌণ খাদক, গৌণ খাদককে খাচ্ছে প্রগৌণ খাদক, এবং সবশেষে তাদের মৃত্যুর পর বিয়োজক। এইভাবেই যেভাবে একটার পর একটা খাদ্য খাদক সম্পর্কে তারা সাজিয়ে রেখেছি, ঠিক এভাবেই একটা স্তর থেকে অন্য স্তরে শক্তির প্রবাহ বা এনার্জির ফ্লো হচ্ছে। এবং এই বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহটা সর্বদা একমুখেই প্রবাহিত হয়। একমুখে প্রবাহিত হয় কেন? কারণ এ পৃথিবীতে সূর্য ছাড়া শক্তির উৎস হিসাবে আর কেউ দ্বিতীয় নেই। তাই জন্য এটা সবসময় এক মুখেই পরিবাহিত হচ্ছে, অর্থাৎ শক্তির প্রবাহটা সর্বদা ইউনিডিরেকশনাল বা এক মুখে যাচ্ছে। ওকে, এবার এক মুখে যাচ্ছে ব্যাপারটা কিরকম? এক মুখে যাচ্ছে ব্যাপারটা এরকমই, এই যে শক্তির প্রবাহ যেটা এক মুখে প্রবাহিত হচ্ছে, যদি আমরা শক্তি প্রবাহের বৈশিষ্ট্যে এসে দেখি, তাহলে প্রথম বৈশিষ্ট্যটা এটাই আমরা বলবো, কারণ সবুজ উদ্ভিদ ছাড়া কেউই কিন্তু সৌর শক্তিকে ব্যবহার করতে পারে না। এই সৌর শক্তিকে সঞ্চয় করছে এবং সেই সঞ্চিত খাদ্য স্তরে ছড়িয়ে পড়ছে, বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ছে। এক একটা স্তরকে আমরা বলছি এক একটা ট্রপিক লেভেল, অর্থাৎ উৎপাদক একটা ট্রপিক লেভেল, প্রাথমিক খাদক আরো একটা ট্রপিক লেভেল, গৌণ খাদক আরো একটা ট্রপিক লেভেল, প্রগৌণ খাদক আরো একটা ট্রপিক লেভেল। এই যে শক্তির প্রবাহটা তাই সর্বদা থেকে যাচ্ছে কিরকম? একমুখী, ইউনিডিরেকশনাল। ওকে, এরপর খুব গুরুত্বপূর্ণ এই 3 নম্বর পয়েন্টটা, যে 3 নম্বর পয়েন্টটাকে আমরা বলি লিন্ডম্যানের 10% সূত্র। তো লিন্ডম্যান 10% সূত্রে কি বললেন? আমরা প্রথমেই বলতে পারি উৎপাদক। উৎপাদককে খাচ্ছে প্রাথমিক খাদক, প্রাথমিক খাদককে খাচ্ছে গৌণ খাদক, তাকে খাচ্ছে প্রগৌণ খাদক। মনে করো উৎপাদক ধরো 100 শক্তি পেল, 100, তাহলে উৎপাদককে যখন প্রাথমিক খাদক খাচ্ছে সে শক্তি পাবে 10। প্রাথমিককে যখন গৌণ খাচ্ছে সে পাবে 1, প্রগৌণ পাবে 0.1। মানে কি? একটা স্তর থেকে অন্য স্তরে মাত্র 10% শক্তি ট্রান্সফার হচ্ছে, বাকি 90% সে তার নিজের মধ্যে সঞ্চয় করে রেখে দিচ্ছে। তার কারণ কি? সঞ্চয় করে এ কারণেই রাখছে যে তার যে শারীরবৃত্তি, অর্থাৎ উদ্ভিদ দেখো 100 শক্তি উৎপন্ন করেছে, একে প্রাথমিক খাদ্য খেয়ে মাত্র 10 পেয়েছে, তাহলে এই যে 90%, এই 90% উৎপাদক তার দেহে রেখে দিচ্ছে তার শারীরবৃত্তীয় কার্যগুলো চালানোর জন্য। সে তো খুব স্বাভাবিক কথা। কোনো একটা জিনিসের যদি আমি মালিক হই, তাহলে আমার কাছে যদি 10 থাকে, আমি তো 1-এর বেশি বা 5-এর বেশি দিতে পারবো না, আমি তো 10-এ দিয়ে দিতে পারি না, কারণ সেই জিনিসটা তো আমারও দরকার।
তাই জন্য এই মাত্র 10% শক্তি এক স্তর থেকে অন্য স্তরে যাচ্ছে, মাত্র 10%। এটাই বিজ্ঞানী লিন্ডেম্যান বললেন, লিন্ডম্যানের 10% নীতি। কিন্তু শক্তির কখনোই ঘাটতি বা শক্তির কখনোই ল্যাগ এগুলো কিন্তু হচ্ছে না, ধ্বংস হচ্ছে না, কারণ পৃথিবীতে মোট শক্তি ধ্রুবক, মোট শক্তির পরিমাণ ধ্রুবক, একে সৃষ্টি বা ধ্বংস করা যাবে না। তাহলে সালোক সংশ্লেষের মাধ্যমে তাহলে কি হচ্ছে? মাধ্যমে সৌর শক্তি খাদ্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং সর্বদা একই মুখে শক্তির প্রবাহ ঘটছে। ওকে, এবার দেখো এখানে একটা পয়েন্ট হিসেবে বলা রয়েছে যে কেন একমুখী। একমুখী এ কারণেই এ পৃথিবীতে উৎপাদক ছাড়া সৌরশক্তিকে ব্যবহার করবে এমন কেউ নেই। তুমি আমি চাইলেও কখনোই সৌরশক্তিকে ডিরেক্টলি অ্যাবজর্ব করে কিছু করতে পারবো না। তাই এই যে উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এই যে প্রবাহটা ঘটছে সর্বদা এক মুখেই ঘটবে, কখনোই এরকম ভাবে শক্তির প্রবাহ সম্ভব নয়। তাহলে এই শক্তির প্রবাহ বা এনার্জি ফ্লোর যে বিষয়টা বললাম, এই বিষয়টা নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে বলতে পারে, বা বুঝতে না পারলে ওকে স্যার, পরেরটা বলুন। এইটা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা যেটাকে পড়বো একটু পরে এনার্জি পিরামিড, বুঝে যাবে। এইটা যে বুঝতে পারলে সে ওটাও বুঝে যাবে, যদি আমরা এখনো সেই জায়গাটায় আসিনি বা পৌঁছাইনি, আমরা যখন পৌঁছাবো তখন। নেক্সট, এরপরে আমরা যেটা জানবো সেটাই হচ্ছে খাদ্য পিরামিড। খাদ্য পিরামিড আগের দিন বলিনি আমি। দেখো পিরামিড মানেই আমাদের কাছে এরকম একটা, যদি আমি তো 3 ডাইমেনশনাল ফিগার আঁকতে পারবো না, মোটামুটি এরকম একটা স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার। এখন বিজ্ঞানী এলটন 1939 খ্রিস্টাব্দে পরীক্ষায় খুবই প্রশ্নটা আসে যে পিরামিডের ধারণা প্রথমে কে দিয়েছিলেন। 1939 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস এলটন ধারণাটা দিয়েছিলেন। এই বাস্তুতান্ত্রিক পিরামিডকে আমরা নরমালি 3টে ভাগে ভাগ করি। পিরামিডকে আমরা 3টে ভাগে ভাগ করি। কি কি ভাগ? দেখো, যদিও আমি এখানে একটা পিরামিডের একটা স্ট্রাকচার দেখিয়েছি, তবে পরে ভাগগুলো বললে এটা বুঝতে সুবিধা। 3টে ভাগ। একটা প্রথমে আছে সংখ্যা পিরামিড। সংখ্যা পিরামিড যদি আমরা চিত্র সহ বুঝি তাহলে বোঝার সুবিধা। দেখো, প্রথমেই দেখো লেখা আছে প্রডিউসার, বা যদি বাংলায় তর্জমা করি উৎপাদক। তারপর প্রাইমারি কনজিউমার বা প্রাথমিক খাদক। তারপর সেকেন্ডারি কনজিউমার বা গৌণ খাদক। তারপর প্রগৌণ খাদক। তাহলে দেখো, এই উৎপাদকের সংখ্যা সব থেকে বেশি, তার থেকে কম প্রাথমিক খাদক, তার থেকে কম গৌণ খাদক, তার থেকে কম প্রগৌণ খাদক। তাহলে সংখ্যাটা আস্তে 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 কমতে কমতে যাচ্ছে। এটাই নরমালি হওয়া উচিত, কারণ যদি উৎপাদকের সংখ্যা বেশি হয়ে যেত, এই কম হয়ে যেত, আর প্রাইমারি কনজিউমার বা প্রাথমিক খাদকের সংখ্যা বেশি হয়ে যেত, তাহলে তো প্রাথমিক খাদকরা খাবার পেত না।
কারণ তারা তো উৎপাদকদের খেয়ে বেঁচে আছে, তারা নিশ্চিতভাবে উৎপাদকের থেকে প্রাথমিক খাদ্য কম হতে হবে, প্রাথমিকের থেকে গৌণ আরো কম হবে, গৌণর থেকে প্রগৌণ আরো কম হবে। এটাই কোয়াইট ন্যাচারাল, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই সংখ্যার পিরামিডকে কখনো কখনো উল্টানো দেখি, উল্টানো পিরামিড, উল্টানো পিরামিড। সংখ্যার পিরামিড কখনো কখনো উল্টানো হয়। যেমন ধরো তোমার মাথায় উকুন হয়েছে, তুমি একাই খাদ্য খাবার খাও, এখন তোমার ওই মাথার ওই যে উকুন হয়েছে গাদা সংখ্যায় হয়েছে, কিন্তু হিসাবে তো সেটার সংখ্যা কম হওয়া উচিত ছিল। তার কারণ তুমি একা খাচ্ছ, কিন্তু তোমার মাথায় উকুন হয়েছে প্রচুর, তারা সেখান থেকে খাদ্য খাবার খেয়ে বেঁচে আছে। কিন্তু ঘটনাটা উল্টো হওয়াটাই উচিত ছিল। তাহলে দেখো এই পিরামিডটা কিন্তু উল্টানো হয়ে যাচ্ছে। তাহলে উল্টানো মানে যে নরমালি যেটা হওয়া উচিত পুরোপুরি উল্টানো। যেমন দেখো এখানে একটা উল্টানো পিরামিডের একটা চিত্র দেওয়া আছে। অর্থাৎ যদি কোনোভাবে প্রডিউসার তার থেকে দেখো হার্বিভরাস বেশি, দেখো প্যারাসাইট তার থেকেও বেশি, অর্থাৎ এটাকে আমরা বলি উল্টানো পিরামিড। অর্থাৎ উল্টানো পিরামিড মানে নরমাল পিরামিডের যে আকার তার থেকে আমরা যখন উল্টানো, এই যে এটা হচ্ছে উল্টানো পিরামিড। এটা হলো সংখ্যা পিরামিড। সংখ্যা পিরামিড তৈরি করা হয়েছে কিসের ওপর ভিত্তি করে বা কিসের ওপর বেস করে আমরা সংখ্যার পিরামিড গুলোকে তৈরি করেছি? সেটা হচ্ছে নাম্বার অফ স্পিসিস, মানে প্রজাতির নাম্বার বা সংখ্যার উপর ভিত্তি করে এটা আমরা তৈরি করেছি। তাহলে এই কনসেপ্টটাকে আমরা কি বলি? এই কনসেপ্টটাকে আমরা বলি সংখ্যা পিরামিড। বাস্তুতান্ত্রিক পিরামিডের প্রথম ভাগ হলো সংখ্যা পিরামিড। এরপরে ভাগটা কি আছে? জীব শক্তি পিরামিডটা পরে বলছি, তার আগে সি এরটা বলে নি, তারপর শক্তিটা বলছি। জীবভর পিরামিড, ইংরাজি বায়োমাস। তাহলে জীবভর মানে কি? একটা জীবের যে শুষ্ক ওজন তাকেই আমরা জীবভর বলে থাকি। তাহলে জীবভরকে ক্রম পর্যায়ে সাজালে আমরা একটা পিরামিড পাবো। এই পৃথিবীর যত প্রজাতি আছে তাদেরকে যদি আমরা একটা ক্রম পর্যায়ে সাজাই জীবভরের উপর ভিত্তি করে, তাহলে আমরা একটা জীবভর পিরামিড বা একটা বায়োমাস পিরামিড পেতে পারি। তাহলে যদি আমরা আবারও একটা চিত্রের মাধ্যমে বুঝি, তাহলে মোটামুটি চিত্রটা এরকম দাঁড়াবে। জীবভর, দেখো প্রডিউসার আমরা একটু আগে দেখে এলাম প্রডিউসারের সংখ্যা বেশি, নর্মালি তার সংখ্যা যদি বেশি হয় তাহলে জীবভরও বেশি হবে। তার থেকে কম হার্বিভোরাস, তার থেকে কম হার্বিভোরাস মানে কিন্তু প্রাইমারি, আচ্ছা হার্বিভোরাস, তারপরে তোমার শাকাশিয়াদেরকে বলছি, তারপরে যাই হোক প্রাথমিক বা প্রাইমারি কার্নিভোরাস, টপ কার্নিভোরাস। তাহলে আস্তে আস্তে বায়োমাস বা জীবভর কমছে। এটা হচ্ছে বায়োমাস পিরামিড বা জীবভর পিরামিড। এই জীবভর পিরামিডটাও কখনো কখনো উল্টানো হতে পারে। কখন উল্টানো হতে পারে জীবভর পিরামিডটা? কখন আমরা বলতে পারি জীবভর পিরামিডটাও একটা ইনভার্টেড পিরামিড? যেমন ধরো একটা পুকুরের বাস্তুতন্ত্র, এই পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। আমি তোমাদের আগের দিন বলেছি ফাইটোপ্ল্যাঙ্কটনের কনসেপ্ট, তার আগেও বলেছি প্ল্যাঙ্কটনের কনসেপ্ট। আমি এটাও বলেছি প্ল্যাঙ্কটন জলে যারা ক্ষুদ্র ক্ষুদ্র জীবেরা থাকে, প্ল্যাঙ্কটনের দুটো ভাগ, একটার নাম ফাইটোপ্ল্যাঙ্কটন, একটার নাম জুপ্ল্যাঙ্কটন। ফাইটো মানে যে সমস্ত সবুজ যারা আছে তারা ফাইটোপ্ল্যাঙ্কটন, আর জুপ্ল্যাঙ্কটন মানে যে সমস্ত প্রাণীরা আছে। তাহলে মনে করো একটা পুকুরের বাস্তুতন্ত্র, সেই পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক হিসাবে কে আছে? সেই পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক হিসাবে রয়েছে সবুজ ছোট ছোট ফাইটোপ্ল্যাঙ্কটন।
এই ছোট ছোট যে ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো আছে, এই ফাইটোপ্ল্যাঙ্কটন গুলোকে খাচ্ছে বা এই ফাইটোপ্ল্যাঙ্কটন গুলোকে গ্রহণ করছে জুপ্ল্যাঙ্কটন, মানে জলে ছোট ছোট যে সমস্ত পোকামাকড়রা রয়েছে তারা। এটা খুব স্বাভাবিকভাবেই ওই ফাইটোপ্ল্যাঙ্কটনের থেকে ওই পোকামাকড়গুলোর ভর বেশি হবে, এটাই স্বাভাবিক। তাহলে দেখো, আবার ওই ছোট ছোট পোকামাকড় গুলোকে খাচ্ছে কারা? ওই ছোট ছোট পোকামাকড় গুলোকে খাচ্ছে বড় বড় সাইজ, মানে ছোট সাইজের মাছ। ধর, ছোট মাছগুলোকে খাচ্ছে বড় মাছ। দেখো, পিরামিডটা যদি আমরা হিসাবটা জীবভর বা বায়োমাসের করে থাকি, তাহলে দেখো কনসেপ্টটা উল্টে গেল। কনসেপ্টটা উল্টে কি হলো? কনসেপ্টটা উল্টে হলো, দেখো, ওই ফাইটোপ্ল্যাঙ্কটনের থেকে ভর বেশি জুপ্ল্যাঙ্কটনের, জুপ্ল্যাঙ্কটনের থেকে ভর বেশি প্রাইমারি কনজিউমারের, প্রাইমারি কনজিউমারের থেকে ভর বেশি সেকেন্ডারি কনজিউমারের। তার মানে এই জীবভর পিরামিডটাও উল্টো হতে পারে। বুঝতে না পারলে বলো। দুটো বলেছি, একটা সংখ্যা, একটা জীবভর। এই দুটো পিরামিড উল্টো হতেই পারে। যেমন এই এই জীবভর পিরামিড আমরা উল্টানো দেখতে পাই পুকুরের বাস্তুতন্ত্রে বা জলাভূমির বাস্তুতন্ত্রে। স্যার এই বিষয়টা আরেকবার ক্লিয়ার করুন তো, বলুন তো বলো। স্যার, এটা আরেকবার রিপিট করুন স্যার। আচ্ছা দেখো, এটা ধরো একটা পুকুরের বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন, মানে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ আছে যারা পুকুরে উৎপাদক, তাদেরকে খাচ্ছে জুপ্ল্যাঙ্কটন, মানে পুকুরে থাকা ছোট ছোট পোকামাকড় গুলো, তাহলে এর থেকে এর ভর বেশি। জুপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে ছোট মাছ, তাহলে এর থেকে এর ভর বেশি। ছোট মাছকে খাচ্ছে বড় মাছ, মানে এর থেকে এরও ভর বেশি। তাহলে এই পিরামিডটা কি নর্মাল যেমন হওয়া উচিত তেমন হলো, নাকি উল্টানো হলো? বলো কি হলো? না না স্যার, এটা পুরো মার্শনের মতো হচ্ছে আর কি। বলতে পারো, বলতে পারো। তাহলে এটা উল্টানো হচ্ছে। নর্মালি হওয়ার কথা ছিল তো এটা, যে এর ভর বেশি হবে, এর ভর তার থেকে কম, এর ভর আরো কম, এক্ষেত্রে ভর কমতে কমতে যাবে, কিন্তু এটা উল্টানো হলো। তাহলে পুকুরের যদি বাস্তুতন্ত্র হয়, সেখানে পিরামিডটা যদি জীবভরের হয়, তাহলে সেটা উল্টানো হতে পারে। না বুঝতে পারলে বলো। ক্লিয়ার স্যার, ক্লিয়ার হয়ে গেছে। এবার 3 নম্বর পিরামিডটা জানবো, শক্তির পিরামিড। আমরা একটু আগে যে শক্তির যে ট্রান্সফার, এই যে জায়গাটা বলে এলাম, বা শক্তির প্রবাহ এই যেটা বলে এলাম, এটা যদি বুঝতে পারি, তাহলে শক্তি পিরামিডটা বুঝতে 2 সেকেন্ডের ব্যাপার। আমি একদম ছবিতে চলে আসছি। দেখো, প্রথমে আছে প্রডিউসার। প্রডিউসার শক্তি উৎপন্ন করেছে, মনে করো 100। তাকে খাচ্ছে প্রাথমিক খাদক, কত পাবে? 10। তাকে খাচ্ছে গৌণ খাদক, কত পাবে? 1। তাকে খাচ্ছে প্রগৌণ খাদক, কত পাবে? 0.1। এক স্তর থেকে অন্য স্তরে কতটুকু শক্তি যাচ্ছে গো? মাত্র 10% শক্তি একটা স্তর থেকে অন্য স্তরে যাচ্ছে। এটাই আমরা একটু আগে ব্যাখ্যা করে এলাম। কি বলে এলাম? লিন্ডেম্যানের 10% নীতি। এটা বলে এলাম, লিন্ডেম্যানের 10% নীতি। এবার এই যে শক্তির পিরামিড, ভালো করে মনে রাখবে, শক্তি পিরামিড কখনোই উল্টানো হতে পারে না। তাহলে যদি প্রশ্ন দেয় কোন পিরামিডটি কখনো ইনভার্টেড হবে না, শক্তি পিরামিড। কেন হবে না? কারণ এই উৎপাদক ছাড়া আর কেউই সৌরশক্তিকে কাজে লাগাতে পারবে না, এবং এক স্তর যা শক্তি নেবে, অন্য স্তরে তার কতটুকু সঞ্চারিত করবে? মাত্র 10%। এটাই লিন্ডেম্যানের 10% নীতি। এটাই হচ্ছে কি? এনার্জি পিরামিড। না বুঝতে পারলে বলে ফেল।
স্যার ক্লাসটা কতক্ষণ স্টার্ট হলো? ক্লাসটা স্টার্ট তো 8টা থেকে হয়েছে, স্যার একটু কথা বলছিলেন তারপরে শুরু করলো। ও অ্যাকচুয়ালি আমাদের গ্রুপে লিঙ্কটা দিতে স্যার ভুলে গিয়েছিলেন, আচ্ছা 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 আচ্ছা। আমি মেসেজ করতে দিল। ঠিক আছে, ইয়ে করবেন ওই আপনার আর স্যার আপনি ফার্স্ট রেকর্ডিংটা নোটটাও আমরা পাইনি। হ্যাঁ ওই আজ পর্যন্ত আপনাদের যে নোটের যে বিষয়টা বা রেকর্ডিং যেটা এখনো পাননি, ওটা আজকে রাতেই সব স্যার ওটাকে বললেন অ্যাপে চাপিয়ে দেবেন আর কি। আমি স্যারকে সবই পাঠিয়ে দিয়েছি, স্যার আপনাদের এখনো দেননি হয়তো। স্যার আজকে রাতের মধ্যে এনভায়রনমেন্ট সংক্রান্ত যা নোট বা ভিডিও যেগুলো পেন্ডিং রয়েছে সব আজকেই স্যার দিয়ে দেবেন, আমার সঙ্গে এক্ষুনি কথা বলুন। আচ্ছা স্যার ঠিক আছে, ঠিক। একটু স্যার যদি ল্যাবরেটরি একটু করে দেন ছোট্ট করে, বা ভিডিও পেয়ে যাব, ঠিক আছে। হ্যাঁ এই মানে দুটো টপিক মাত্র শেষ হয়েছে। আচ্ছা, তাহলে এনার্জি পিরামিড মানে খাদ্য পিরামিডের যে আমি তাহলে প্রথমেই যেটা বলেছিলাম যে এই যে খাদ্য পিরামিড যার তিনটে আমরা ভাগ করেছিলাম, একটা সংখ্যা পিরামিড, একটা জীবভর পিরামিড, আর একটা হচ্ছে শক্তি। এর মধ্যে আমরা আজকের ব্যাখ্যায় দেখলাম সংখ্যা এবং জীবভর এ দুটো উল্টানো হতে পারে, কিন্তু শক্তি পিরামিড কখনোই উল্টানো হবে না। খাদ্য পিরামিড যে কনসেপ্ট এলটন দিয়েছেন সে কনসেপ্ট আপনার মাথায় ঢুকেছে কিনা দেখে নিন। কারোর কোনো সমস্যা এই পিরামিড সংক্রান্ত? এরপরে যে টপিকটি আছে এই টপিকটি আমাদের বিগত ক্লাসে আলোচনা হয়েছিল, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল। এবার এই খাদ্য শৃঙ্খলের যে ভাগ দুটি আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে, এটা আমরা বলেছিলাম দেখবেন যে খাদ্য শৃঙ্খলের ধরন অনুযায়ী দুভাগ। একটা ছিল গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা চারণভূমির খাদ্য শৃঙ্খল, আর একটা ছিল ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বা বিয়োজকের খাদ্য শৃঙ্খল। যেখানে আমরা বলেছিলাম ডেট্রিটাস ডি দিয়ে, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলটাও শুরু হয় কোনো না কোনো ডেড এলিমেন্ট দিয়ে, আর এটা জি দিয়ে গ্রিন গ্রেজিং, এবং সেটা শুরু হয় জি দিয়ে গ্রিন, কোনো না কোনো প্ল্যান্ট দিয়ে। এটা আমরা একদিন বলেছি। এখান থেকে একটা জিনিস শুধু আমার আজকে বলা, এই খাদ্য শৃঙ্খলের প্রকৃতি অনুযায়ীও খাদ্য শৃঙ্খলকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটার নাম শিকারী খাদ্য শৃঙ্খল, একটার নাম পরজীবী খাদ্য শৃঙ্খল, আর একটার নাম মৃতজীবী খাদ্য শৃঙ্খল। মানে জাস্ট এটা টার্মিনোলজি গুলো একটু ভেঙে করা আছে। শিকারীর খাদ্য শৃঙ্খল মানে ঘুরিয়ে ফিরিয়ে আমরা যাকে গ্রেজিং খাদ্য শৃঙ্খল বলি সেটাই আলটিমেট ফিরে আসবে। পরজীবীর খাদ্য শৃঙ্খলটা একটু ডিফারেন্স হবে। যেমন ধরুন আপনি আপনার মধ্যে থাকা কৃমি বা আদ্য প্রাণী, আর মৃতজীবী খাদ্য শৃঙ্খলটা আবার সেই ঘুরে ঘুরে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলেই ফেরত আসবে। এভাবেও আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। তবে আপনাকে যদি পরীক্ষায় এই প্রশ্ন দেয় তাহলে আপনি বলবেন খাদ্য শৃঙ্খল যদি বলে কয় প্রকার 1 2 3, আপনি কিন্তু দুই প্রকারই বলবেন, যে দু প্রকারের একটা হচ্ছে চারণভূমির খাদ্য শৃঙ্খল বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল, আর এক প্রকারের নাম হচ্ছে কি, আর এক প্রকারের নাম ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বা বিয়োজকের খাদ্য শৃঙ্খল। এরপরে দেখবেন আগের দিন খাদ্য জালের এই কনসেপ্টটা কি বলেছিলাম, যেখানে আমরা বলেছিলাম একাধিক খাদ্য শৃঙ্খলকে এক জায়গায় করে দিয়ে একটা খাদ্য জাল পাই। এবার আমার আজকে যেটা আগের দিন বলিনি সেটা এবার একটু বলবো, সেটা হচ্ছে এই খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল এর মধ্যে তাহলে পার্থক্য কি হবে। দেখুন, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের প্রথম পার্থক্যটা তাদের সংজ্ঞায় দেওয়া আছে, যে খাদ্য শৃঙ্খলে
খাদ্য খাদ্য সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে যে শক্তির প্রবাহ, খাদ্য জাল, এটা কিন্তু একাধিক খাদ্য শৃঙ্খলকে একত্রিত করে এটা পেয়েছে। তাহলে যদি বলে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালে কার বা কোন ক্ষেত্রে সংখ্যা জীবের বেশি থাকে, তাহলে অবশ্যই খাদ্য শৃঙ্খলের সংখ্যা থেকে খাদ্য জালে প্রাণী বা উদ্ভিদের সংখ্যা অনেক বেশি হবে। তার কারণ কি? খাদ্য জাল একাধিক খাদ্য শৃঙ্খলকে একত্রিত করে আমরা খাদ্য জালটা পেয়েছি, তাহলে অবশ্যই তার সংখ্যাটা বেশি হওয়াটাই স্বাভাবিক। এরপর 3 নম্বর পার্থক্যের পয়েন্ট কি দেওয়া আছে? প্রক্রিয়া। দেখো, খাদ্য শৃঙ্খল অবশ্যই একটা সরল, কিন্তু খাদ্য জাল জটিল হবে তো বটেই, কারণ খাদ্য জালে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়েছে। এরপর আমরা নেক্সট পয়েন্টে আসি। সংখ্যার পর শ্রেণী বিভাগ। দেখুন, খাদ্য শৃঙ্খলকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটার নাম বেজিং খাদ্য শৃঙ্খল, একটার নাম ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। কিন্তু সে অর্থে আমরা খাদ্য জালকে কোন রকম কোনো ভাগে বিভক্ত করিনি, বা খাদ্য জালের কিন্তু কোন রকম কোনো ক্লাসিফাই বা কোন রকম কোনো শ্রেণীবিন্যাস নাই। এবার নেক্সট দেখো সম্পর্ক। খাদ্য জাল ছাড়া খাদ্য শৃঙ্খল হবে, কিন্তু খাদ্য শৃঙ্খল ছাড়া খাদ্য জাল হবে না, কারণ একাধিক খাদ্য শৃঙ্খলকে একত্রিত করে তবেই তো খাদ্য জাল। এরপর আছে জীব বৈচিত্র্য বলে একটা পয়েন্ট দেওয়া আছে। স্বাভাবিক বিষয়, যার সংখ্যা বেশি সেখানে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটিও বেশি। তাহলে আমরা দেখছি সংখ্যা বেশি কার? আমরা দেখছি সংখ্যাটা বেশি হচ্ছে খাদ্য জালে। তাহলে স্বাভাবিকভাবে সেখানে জীব বৈচিত্র্য বেশি, খাদ্য শৃঙ্খলে জীব বৈচিত্র্য অনেকটা কম। তাহলে এই খাদ্য জাল এবং খাদ্য শৃঙ্খল আগের দিন কনসেপ্টে আপনারা পেয়েছিলেন, আজকে এই যে ডিফারেন্স আকারে বা এই যে পার্থক্যের আকারে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালকে রিপ্রেজেন্ট করলাম, এটা যদি কিছু বুঝতে সমস্যা থাকে বলে ফেলুন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ক্লিয়ার স্যার। আপনারা বুঝতে পারছেন তো? বোঝা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না তো? না স্যার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। বেশ। এরপরে আমরা একটা টপিক জানবো, যদিও এই টপিকটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নেই। টপিকটার নাম ইংরাজিতে বায়ো জিও কেমিক্যাল সাইকেল, বাংলায় জৈব ভূ রাসায়নিক চক্র। দেখো, আমরা পরিবেশ থেকে বিভিন্ন উপাদানগুলোকে গ্রহণ করি, যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, জল, ফসফরাস, সালফার। এই বিভিন্ন উপাদানগুলোকে পরিবেশের জন্য নিই। আমরা জানি আমাদের দেহে পরিবেশগত বিভিন্ন উপাদান প্রয়োজন, যেগুলো বেশি প্রয়োজন তাদেরকে আমরা বলি ম্যাক্রো এলিমেন্ট, যেগুলো কম প্রয়োজন তাদেরকে আমরা বলি মাইক্রো এলিমেন্ট। তো ম্যাক্রো এলিমেন্ট এবং মাইক্রো এলিমেন্ট যাই হোক না কেন, তারা আলটিমেট
পরিবেশগত উপাদান। এখন সেই পরিবেশগত উপাদানগুলো আমরা পরিবেশ থেকে শুধুই নিচ্ছি, তাহলে তো এমন একটা সময়, এমন একটা দিন আসবে যেদিন পরিবেশগত উপাদানগুলো শেষ হয়ে যাবে। যদি আমরা শুধুই নিতে থাকি, শেষ হয়ে যাবে। সেটা যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। তার ব্যবস্থাটা কি? তার ব্যবস্থা হচ্ছে যে উপাদানগুলো আমরা নিচ্ছি তারা চক্রাকার আমাদের থেকে পরিবেশ থেকে আমাদের দেহে একটা চক্রবৎ আবর্তন চলছে, যাতে করে পরিবেশের উপাদানগুলো কখনোই সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়নি, যাবেও না। সেই যে চক্রবৎ আবর্তন, সেই চক্রাকার আবর্তনটাকেই আমরা বলি জৈব ভূ রাসায়নিক চক্র। এবার আমরা যে সমস্ত উপাদানগুলো নিচ্ছি, যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, জল, এই যে প্রথমে এখানে একটু সিরিয়ালটা একটু ডিস্টার্ব আছে, হ্যাঁ। তো এই যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, জল, এগুলোকে বলা হয় গ্যাসিয়াস সাইকেল বা গ্যাসীয় চক্র। আর এই যে সমস্ত কঠিন উপাদানগুলোকে আমরা নিচ্ছি, এগুলোকে বলা হয় সেডিমেন্টারি সাইকেল। মানে এগুলো তো কঠিন ফর্মে, আর এগুলো সব গ্যাসীয় উপাদান। তাই একে দুটো ভাগে ভাগ করা হয়, একটা গ্যাসিয়াস সাইকেল, একটা সেডিমেন্টারি সাইকেল। স্যার জলটা কি করে গ্যাসীয় চক্র হচ্ছে? জলটা কি করে গ্যাসীয় সাইকেল হলো বলতে, আমরা তো জলের যখন সাইক্লিংটা বলি তখন ইন দা ফর্ম অফ ভেপার তো জল চলে যাচ্ছে না। সেই ভেপার যখন চলে যাচ্ছে সেটা জল ঘনীভূত হচ্ছে, মেঘ আকারে আবার বৃষ্টি রূপে ঝরে পড়ছে। ওই জন্য যদিও জলকে আমরা কঠিন হিসাবে রিপ্রেজেন্টেশনটা নর্মালি করি না, অ্যাকচুয়ালি ওকে একটা মাঝামাঝি রাখা হয়। তবে তুল্যমূল্য বিচার করলে জলচক্রটা ওই গ্যাসিয়াস সাইকেলের দিকেই ভরটা একটু বেশি। বুঝতে পারলাম আশা করি। আচ্ছা, এবার কেন বলছিলাম একটুখানি পরে আমি সেটা আবার বলবো। তো প্রথমে যদি আমরা কার্বনে আসি, কার্বন, দেখো কার্বন চক্রটা বজায় রাখতে যে সাহায্য করছে একটা প্রক্রিয়ার নাম সালোক সংশ্লেষ, আর একটা প্রক্রিয়ার নাম শ্বসন। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে কার্বন চক্রটা পরিচালিত হচ্ছে। যেমন ধরো আমরা আমাদের শ্বসনের ফলে যে কার্বন উৎপন্ন হচ্ছে, ছেড়ে দিলাম কার্বন, বেরিয়ে গেল আমাদের দেহ থেকে কার্বন, কার্বন ডাই অক্সাইড রূপে। উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সেটাকে গ্রহণ করলো। উদ্ভিদ সালোক সংশ্লেষে যখন পড়ছে, দেখো আমরা লিখছি 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল, উৎপন্ন করছে C6H12O6 প্লাস 6 অণু কার্বন ডাই 6 অণু অক্সিজেন, 6 অণু জল, H2। এই অক্সিজেনটাই তো বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই সালোক সংশ্লেষ এবং শ্বসনের মাধ্যমে কিন্তু একটা চক্রবৎ আবর্তন ঘটছে। 2 নম্বর চক্র কি আছে? নাইট্রোজেন চক্র। দেখো নাইট্রোজেন আমরা জানি প্রকৃতিতে প্রায় 8% নাইট্রোজেন, কিন্তু তুমি বা আমি বা আমরা কেউই এই নাইট্রোজেনকে ডিরেক্টলি গ্রহণ করতে পারি না। তাহলে নাইট্রোজেন আমাদের শরীরে ডিমান্ড আছে, কিন্তু অনেক ডিমান্ড। তার কারণ আমাদের দেহে প্রোটিনের যে প্রয়োজনীয়তা আছে, এবং একমাত্র প্রোটিন জাতীয় খাবারই আছে যেখান থেকে আমাদের দেহে নাইট্রোজেনের ডিমান্ডটা মেটে, যে চাহিদা আছে নাইট্রোজেনের সেটা মেটে। তাহলে এই যে নাইট্রোজেন, তাহলে আমরা বাই টেকিং প্রোটিনেশিয়াস ফুড, প্রোটিন জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে পাচ্ছি। এই নাইট্রোজেনের যে আবর্তনটা ঘটছে সেটাই নাইট্রোজেন চক্র। এই নাইট্রোজেনটা আমরা একটা গ্যাসীয় চক্র ফেলি, কিন্তু নাইট্রোজেনটা একটা খুব ইনঅ্যাক্টিভ গ্যাস। হ্যাঁ, আমরা এটা বলতে পারি না যে ওটা নিষ্ক্রিয় গ্যাস, এটা বলি না,
কিন্তু ও কেমিক্যালি বা রাসায়নিক দিক থেকে খুব নিষ্ক্রিয়। দেখবে তোমাদের পরে আরো চ্যাপ্টার আছে যেখানে আমরা ডিনাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন এই পদ্ধতিগুলো ডিটেলস উইথ এক্সাম্পল, মানে কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশন ঘটাচ্ছে, কে নাইট্রিফিকেশন ঘটাচ্ছে, কে ডিনাইট্রিফিকেশন ঘটাচ্ছে, সেটা আবার পরে আলোচনা করে দেব। নেক্সট আছে দেখো অক্সিজেন চক্র। একটু আগে যেটা আমরা বলছিলাম, অক্সিজেন চক্র, ওই কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন এরা দুজনাই একটা চক্রবৎ আবর্তন শ্বসন এবং সালোক সংশ্লেষ এর মাধ্যমে ঘটছে, একটা চক্রবৎ আবর্তন। তাই যদি কেউ কার্বন ডাই অক্সাইড চক্র বুঝতে পারে, তার কাছে অক্সিজেন চক্র সহজ। কারণ ওই অক্সিজেন উদ্ভিদ সালোক সংশ্লেষে যে উৎপন্ন হচ্ছে সেটা ছাড়ছে, আমরা আমাদের শ্বসনের জন্য সেটাকে গ্রহণ করছি। আবার এই যে ধোঁয়া যেগুলো কার্বন ডাই অক্সাইড যেগুলো বেরোচ্ছে সেগুলো উদ্ভিদ অ্যাবজর্ব করছে। তাই যে বলা হয় পরিবেশে যে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, সেটা থেকে বাঁচার এক এবং অদ্বিতীয় রাস্তা হচ্ছে প্ল্যান্টেশন বা ট্রি প্ল্যান্টেশন। নেক্সট হচ্ছে ফসফরাস চক্র। এটা কিন্তু একটা সেডিমেন্টারি সাইকেল। ধরো আমাদের দেহে ক্যালসিয়াম, ফসফরাস এগুলো কিন্তু অতি প্রয়োজনীয় উপাদান। আমাদের দেহের এই যে গঠন, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে কিন্তু এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু এগুলো মাইক্রো নিউট্রিয়েন্ট বা অণুজীব আকারে আমাদের দেহে, এই সরি, মাইক্রো এলিমেন্ট বা ম্যাক্রো এলিমেন্ট হিসেবে আমাদের দেহে আসে। এখন এই যে ম্যাক্রো এলিমেন্ট বা মাইক্রো এলিমেন্ট যে কনসেপ্ট আমরা জানি, দেখো খুব ভালো করে চিন্তা করো, আমাদের দেহে এই যে এলিমেন্ট গুলোর প্রয়োজন, আমরা কিন্তু কোনোভাবেই এই এলিমেন্ট গুলোকে ডিরেক্টলি পরিবেশ থেকে অ্যাবজর্ব করতে পারি না, পারবো না। যদি আমরা এগুলোকে অ্যাবজর্ব করতে পারতাম, তাহলে আমরা খুব সহজে, দেখবে অনেক মেয়ে বলে তার দেহে নাইট্রোজেনের ঘাটতি আছে, এই সরি তোমার লোহার ঘাটতি আছে, তাহলে কি হতো, একটু তাহলে সে তখন কি করতো, একটু লোহার গজালের কুচো খেয়ে নিত, আর তার দেহে লোহার যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা মিটে যেত। কিন্তু এটা কখনো সম্ভব হয় না। তাই এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট হোক বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট হোক, এদেরও একটা চক্রবৎ আবর্তন পরিবেশের সঙ্গে চলছে। তার একটা উদাহরণ হচ্ছে ফসফরাস সাইকেল বা সালফার সাইকেল। এবার শুধু ফসফরাস সালফার নয়, ক্যালসিয়াম, এই প্রতিটা উপাদানেরই একটা চক্রবৎ আবর্তন চলছে, যেগুলি আমাদের প্রয়োজন নেই সেগুলো। আচ্ছা, লাস্ট অফ অল দেওয়া আছে জলচক্র। এখন প্রশ্ন হচ্ছে জলচক্রকে কেন আমি গ্যাসিয়াস সাইকেলের দলে ফেললাম? তার কারণ সাগর, মহাসাগর, নদী, জলাশয় প্রভৃতি জায়গার জল বাষ্পীভবনের মাধ্যমে আমরা কি বলি, আমরা বলি H2O ভেপার। পরবর্তীতে তার ঘনীভবন হচ্ছে এবং সে বৃষ্টিরূপে পুনরায় পৃথিবীতে ফেরত আসছে। এই চক্রকেই আমরা কি বলছি, জলচক্র। এই জন্য জলচক্রের গ্যাসিয়াস সাইকেলের দিকেই আমরা একে রাখতে পারি। তবে জলচক্রকে কোনো প্রপার একটা জায়গায় না ফেলাটাই শ্রেয়, না ফেলাটাই ভালো। তাহলে এই যে উপাদানগুলো পরিবেশের সঙ্গে যে চক্রাবৎ আবর্তন, সেই চক্রবৎ আবর্তনের মাধ্যমেই পরিবেশে সমস্ত এলিমেন্ট গুলো, পরিবেশে যে পার্সেন্টেজ উপস্থিত থাকার কথা সেই পার্সেন্টেজ উপস্থিত থাকতে পারছে। এর ফলস্বরূপ আমাদের পরিবেশ একটা উপাদানগত ভাবে সুস্থির জায়গায় থাকতে পারছে। জৈব ভূরাসায়নিক চক্র যদিও তোমাদের সিলেবাসে মেনশন নেই, তবু আমি এই জায়গাটা বললাম, বুঝতে না পারলে বলে দিন। বলে ফেলো।
কোনো সমস্যা, কোনো জায়গায় কোনো ডাউট এটায়? স্যার কার্বন নাইট্রোজেন এগুলোকে অজৈব উপাদান বলতে পারি আমরা? বলো বলো, বুঝতে পারলাম। বলছিলাম যে এই যে কার্বন নাইট্রোজেন এগুলোকে অজৈব উপাদান বলতে পারি? এগুলো আমাদের হ্যাঁ, অবশ্যই কার্বন আমাদের এই প্রয়োজনীয় উপাদান নয়? না, অজৈব নাইট্রোজেন, উপাদান। হ্যাঁ, কি উপাদান? অজৈব। অজৈব, হ্যাঁ, এরা প্রত্যেককেই অজৈব। আচ্ছা। এবার আমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ একটা কনক্লুডিভ জায়গা রয়েছে, সেই জায়গাটায় আমরা এবার আসবো। সেটা হচ্ছে কি, এই যে পরিবেশ, এই যে শিক্ষা আমরা নিচ্ছি, তাহলে পরিবেশ সম্পর্কে আমরা তাহলে এই যে ইকোলজি ইকোসিস্টেম করলাম, এই পরিবেশ শিক্ষা সম্পর্কে আমরা কি বুঝলাম? আমরা যে জিনিসগুলো বুঝলাম মোটামুটি, সেই জিনিসগুলো কি? এখন আমরা দেখবো, আমি প্রথমেই তোমাদের প্রথম দিন বলছিলাম যে এখন প্রত্যেকটা বিষয়ের সঙ্গে এই পরিবেশকে এমন ভাবে যুক্ত করা হয়েছে যাতে করে এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে পরিবেশগত বিষয়কে মার্জ করে দেওয়ার চেষ্টা চলছে, যাতে করে মানুষ জনসংখ্যা, দূষণ, সম্পদ, সম্পদের সংরক্ষণ, পরিবহন, প্রযুক্তি, মানব পরিবেশের সম্পর্কে ধারণা, এগুলো মানুষের মধ্যে একটা পরিবেশগত অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা চলছে। অর্থাৎ পরিবেশগত একটা কনসেপ্ট তৈরি করার চেষ্টা চলছে। তাহলে পরিবেশ শিক্ষার যে নীতি, 1977 সালে সোভিয়েত ইউনিয়ন বিভিন্ন দেশকে একত্রিত করে পরিবেশ শিক্ষার মোটামুটি কি নীতিগুলো নিয়েছেন, তার প্রথম পয়েন্টটাই হচ্ছে শিক্ষা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিবেশকে মার্জ করা। তাই তো বর্তমানে লেখা থাকছে বইয়েতে ভূগোল ও পরিবেশ, লেখা থাকছে জীবন বিজ্ঞান ও পরিবেশ, লেখা থাকছে ভৌত বিজ্ঞান ও পরিবেশ, লেখা থাকছে ইতিহাস ও পরিবেশ, এবং দেখবেন বাংলা বা ইংরাজি, এখানেও কিন্তু বিভিন্ন পরিবেশের সংক্রান্ত গল্পকে মার্জ করে দেওয়া হচ্ছে। এটা একটু ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাই সামগ্রিক আলোচনার বিষয়ে পরিবেশ উঠে আসছে, এবং প্রাক স্কুল পর্যায় থেকেই শুরু করে সমস্ত আনুষ্ঠানিক সমস্ত শিক্ষা স্তরের মধ্যে পরিবেশকে মার্জ করা হচ্ছে। স্থানীয়, আঞ্চলিক, রাষ্ট্র, আন্তর্জাতিক সমস্ত স্তরে আজ পরিবেশকে কি বলা হচ্ছে, পরিবেশ, পরিবেশগত আলোচনা, সমালোচনা, এই সমস্ত দিকে দৃষ্টি দেওয়ার কথা বলা হচ্ছে। বর্তমান এবং ভবিষ্যতে পরিবেশের যে সচেতনতা, সেই বিষয়ে অধ্যয়ন চালানো হচ্ছে। কারণ কবি সুকান্তর ভাষা যেটা রয়েছে, এ পৃথিবীকে আগামীর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। সেই অঙ্গীকারও যাতে বজায় থাকে, সেই বিষয়ের জন্যই মানুষরা, আমরা একদিন চলে যাব, আমাদের পরবর্তী জেনারেশন যারা পৃথিবীতে থাকবে তারাও যেন একটা সুস্থ সুন্দর পরিবেশ পায়, সেই বিষয়টাই মানুষকে সচেতন করা হচ্ছে। এবং পরিবেশগত সমস্যা, সেই সমস্যা কিভাবে সমাধান করা যাবে, কিভাবে পরিকল্পনা করা যাবে, সেই সমস্ত বিষয় নিয়েই আজকে কিন্তু একটা নীতি নির্ধারণ করা হয়েছে, যে এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু পরিবেশ শিক্ষা, এই বিষয়গুলোকে একসঙ্গে রেখেই কিন্তু পরিবেশ শিক্ষাকে শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় করে তুলতে হবে। এই নীতিগুলো নির্ধারণ করা হয়েছে পরিবেশ শিক্ষা সংক্রান্ত নীতির মধ্যে। এবার এখানে আরো একটা পয়েন্ট দেওয়া আছে, মৌলিক নীতি। এখন নীতি আর মৌলিক নীতির মধ্যে, মানে মৌলিক নীতি মানে সেগুলোকে আরো স্পেশালাইজ করা হচ্ছে, ব্যাপারটা আর কিছুই নয়। মৌলিক নীতি মানে মানে নীতির মধ্যে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলোকে আমরা মৌলিক নীতি হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ পরিবেশের যে আমরা বর্তমানে দেখছি আমাদের এই কার্যকলাপের ফলে পরিবেশে যে সমস্ত হ্যাজার্ডস আসছে,
এই হ্যাজার্ডস গুলোকে যেহেতু আমরা এনেছি, তাই আমাদেরকেই পরিবেশের গুণগত মান উন্নয়ন করতে হবে। এবং এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, আমাদের জীবনের মানের বিভিন্ন ভাবে পরিবর্তন হচ্ছে, অনেকেই আমরা এই পরিবর্তিত আবহাওয়ায় নিজেদেরকে মানিয়ে নিতে পারছি না। এই সমস্ত যে বিষয়গুলো, সেই সমস্ত বিষয়গুলোকে সমাধানের জন্যই কিন্তু পরিবেশের বিভিন্ন কর্মসূচি, শুধুমাত্র স্থানীয় লেভেল না, শুধুমাত্র আহ ব্লক লেভেল না, আজকে রাজ্য লেভেল, জাতীয় লেভেল, আন্তর্জাতিক লেভেল, সমস্ত স্তরে কিন্তু এই বিষয়গুলো এবং পরিবেশের গুণগত মানকে স্থির করার মতো উন্নত মানসিকতা নিয়েই কিন্তু, মনোভাব নিয়েই কিন্তু পরিবেশ শিক্ষার একটা নীতি স্থির করা হয়েছে। যে নীতিগুলোকে আমরা মৌলিক নীতি বলছি, কারণ এই মৌলিক নীতিগুলো যদি আমরা না মানতে পারি বা মৌলিক নীতিতে যে বিষয়গুলোকে স্থির করা হয়েছে সেগুলোকে যদি না মানতে পারি, তাহলে এই সুন্দর সুস্থ পৃথিবীটা আগামী দিনে নবজাতকের বা আগামী দিনের মানুষের বসবাসের উপযুক্ত কোনোভাবেই থাকবে না। কারণ প্রকৃতি তার ইমব্যালেন্স কন্ডিশনের দিকে এগিয়ে যাবে। এভাবে এগিয়ে যেতে যেতে এমন একটা সময় আসবে, আমাদের এই পরিবেশ মনুষ্য বসবাসের অনুপযুক্ত হয়ে পড়তে পারে, যদি না আমরা সচেতন হই, যদি না মানব সমাজ সচেতন হয়। কারণ পরিবেশগত ক্ষয়ক্ষতি যদি আমরা দেখি, তাহলে এই পৃথিবীতে সব থেকে বেশি করছি আমরা। তাহলে যে ক্ষতি করেছে সে ক্ষতি সারানোর দায়, দায়িত্ব, কর্তব্য সেটাও কিন্তু আমাদের। তাই নীতি স্থির করার পরেও আন্তর্জাতিকভাবে নীতিতেই সীমাবদ্ধ থাকা হয়নি, আন্তর্জাতিক নীতিও স্থির করা হয়েছে বা মৌলিক নীতিও স্থির করা হয়েছে। এবার বহুমুখ পয়েন্ট দেওয়া আছে যে পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা। আমরা এই পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা এমন কোনো পয়েন্ট নাই যেখানে বলা নেই। জীবনের জন্য অপরিহার্য, পরিবেশের উপাদানগুলির ওপর জীবনের নির্ভরশীলতা, খাদ্যের জন্য প্রাণীর পরিবেশের উপর নির্ভর করতে হবে, তাই পরিবেশের বিভিন্ন উপাদানগুলোকে ঠিক রাখতে হবে। পরিবেশের কোনো উপাদান স্থির নয়, পরিবর্তনশীল, তবে সূর্যালোক কিন্তু স্থির। পরিবেশের উপাদানের পরিমাণগত হ্রাস বৃদ্ধি ঘটতেই পারে, কিন্তু উপাদানের বিশুদ্ধতা, উপাদানের গুণগত মান এগুলো হ্রাস পেলেই কিন্তু আমাদের নানা রকম সমস্যার সৃষ্টি হবে। আমরা একটা কথা শুনেছি, যদিও সেটা আমাদের বর্তমান সিলেবাসে যুক্ত হয়েছে, মাইগ্রেশন। অনেক প্রাণী স্থানান্তরে গমন করে বেঁচে থাকার চেষ্টা করবে, আবার কোনো কোনো প্রজাতি অবলুপ্ত হয়ে যাবে। এই সকলের ফলে পরিবেশের কিন্তু ভারসাম্য বিনষ্ট হবে। তাই দেখবে বর্তমানে এই এই ইমিগ্রেশন হয়ে যারা আসছে একটা দেশ থেকে অন্য দেশ থেকে উড়ে চলে আসছে, যে সমস্ত পাখিরা উড়ে চলে আসছে, তাদেরকেও কিন্তু এমন ভাবে যে দেশেই উড়ে যাক, আমার দেশের পাখি অস্ট্রেলিয়ায় উড়ে যেতে পারে, অস্ট্রেলিয়ার পাখি আমার দেশে উড়ে আসতে পারে, কিন্তু তারাও যাতে এ দেশে এসে যাতে ধ্বংসের সম্মুখীন না হয়, সেই ব্যবস্থাপনা কিন্তু প্রতিটা দেশকে করতে হবে। কারণ আমি অন্য দেশেরটাকে যত্ন করলে আমার দেশেরটাকে অন্য দেশ যত্ন করবে। এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে, কারণ এই বিষয়গুলোর ক্লারিটি খুব প্রয়োজন। কারণ এই বিষয়গুলো না বুঝলে পরিবেশগত অবক্ষয় আরো অনেক অনেক অংশে বাড়বে। কারণ পরিবেশের প্রতিটা উপাদান কিন্তু একের সঙ্গে অন্য খুবই নির্ভরশীল। তাই একটা উপাদান ধ্বংস হওয়া মানে শুধু একটা উপাদান ধ্বংস হওয়া নয়, সামগ্রিকভাবে পরিবেশের উপর ক্ষতি। আর সামগ্রিকভাবে যখন পরিবেশের উপর ক্ষতি নেমে আসবে, সেক্ষেত্রে কিন্তু আমরা কেউই সেই ক্ষতির বাইরে যেতে পারবো। দেখুন বলা আছে, পরিবেশের উপাদান একান্তভাবে একে অপরের উপর নির্ভরশীল। মাটি, জল, খাদ্য প্রয়োজন, অত্যাবশ্যকীয় খনিজ লবণ, এই সমস্ত উপাদান। সালোক সংশ্লেষের জন্য সূর্য প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন, আবার কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে টেনে নেওয়ার জন্য উদ্ভিদকে প্রয়োজন। পরাগ সংযোগের জন্য পতঙ্গদের দরকার। তাই মানে বোঝানো হচ্ছে কোনো পর্বকেই, কোনো প্রজাতিকেই কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত করা যাবে না। সুস্থভাবে জীবনযাপনের জন্য পরিবেশগত ভাবনা, পরিবেশগত সুন্দর সুস্থ ভাবনা, পরিবেশ সম্পর্কে আমাদের সকলের অবহিত হওয়া। আমরা বলে অনেকে দেখবে শুনবে, ধরুন আমি সচেতন হয়ে কি হব, গোটা দেশ যেখানে অসচেতন,
কিন্তু আগে আপনি বদলাও, তারপরে তুমি গোটা পৃথিবীর কথা ভাববে। আগে তুমি নিজেকে দিয়ে শুরু করো, নিজে বদলাচ্ছ কিনা সেটা দেখো, দেখবে গোটা দুনিয়া বদলে গেছে। তাই পরিবেশ চর্চার পিছনে কিন্তু কিছু উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা কি? আমাদের আগামী দিন যেন সুস্থভাবে যাপন করা যায়, পরিবেশের মান, ভারসাম্য, সক্রিয়তা বজায় থাকে। এই সক্রিয়তা বজায় থাকলেই তবে সার্বিক বিকাশ সম্ভব। এটা তো বিভিন্ন পরিবেশ দূষণ আমাদের নানা রকম রোগের সৃষ্টি করবে। তোমরা একটা সংস্থার নাম শুনেছো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওনারা যখন স্বাস্থ্যের সংজ্ঞা দিলেন, তখন স্বাস্থ্যের সংজ্ঞায় বললেন শারীরিক এবং মানসিক সুস্থ অবস্থার নাম স্বাস্থ্য। একবারও বললেন না কিন্তু শারীরিক সুস্থ অবস্থার নাম স্বাস্থ্য। শুধু শারীরিক নয়, শরীরটা যেমন সুস্থ থাকতে হবে, মনটাকেও সুস্থ রাখতে হবে। আর সেই মন, পরিবেশ সবকিছু যদি ঠিকঠাক না থাকে, মনও ঠিকঠাক থাকবে না। মন ঠিকঠাক না থাকলে শরীরও ঠিকঠাক থাকবে না, তাহলে গোটা সিস্টেম কিন্তু ভেঙে পড়বে। কারণ ফেভারেবল কন্ডিশন ছাড়া কিন্তু কখনোই সার্বিক বিকাশ সম্ভব হয় না। সার্বিক বিকাশ মানে শুধুমাত্র কোনো একটা বিষয়ে বিকাশ নয়, সর্বাঙ্গীন বিকাশ তবেই সম্ভব, যবে সুন্দর, সুস্থ এবং যে যেমন মনের মানুষ সেই মনস্ক যদি একটা পরিবেশ সে পায়, তবেই সে আগামী দিনে এগিয়ে যেতে পারবে, না হলে সে এগিয়ে যেতে পারবে না। প্রতিকূল পরিবেশে কিন্তু আমরা কোনোভাবেই জীবন যাপন করতে পারি না। প্রতিকূল পরিবেশ সবকিছুতে বাধার সৃষ্টি করবে। তাই আধুনিক কালে বিজ্ঞান প্রযুক্তির বিকাশ ঘটিয়ে, বিস্তার ঘটিয়ে উন্নত পরিবেশ, স্বাস্থ্যকর পরিবেশ যেভাবেই হোক গঠন করতে হবে। এর মানে তো এই নয় আমরা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করব, চলো কাল থেকে সমস্ত ইন্ডাস্ট্রি গুলোকে বন্ধ করে দিই, সেটা কখনোই সম্ভব নয়। তাই বর্তমানে একটা টার্ম এসেছে, টার্মটার নাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সুস্থায়ী উন্নয়ন। সুস্থায়ী উন্নয়ন মানে কি? আমাদের যে অবস্থায় রয়েছি সেই অবস্থার পরিবর্তন করে নয়, সেই অবস্থাটা ওরকমই থাকবে, কিন্তু উন্নয়নের মধ্যে একটা সায়েন্টিফিক বিষয় রাখতে হবে, যাতে করে উন্নয়ন হবে, হচ্ছে উন্নয়ন যেভাবে, কিন্তু পরিবেশগত ডিগ্রেডেশন, পরিবেশকে ক্ষয়, পরিবেশকে ধ্বংস করে নয়, উন্নয়ন হবে সুস্থায়ী উন্নয়ন। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের পর, এই সাস্টেনেবল ডেভেলপমেন্টকে সংগঠিত করার জন্য পরে আমরা পেয়েছি সাস্টেনেবল এগ্রিকালচার, সাস্টেনেবল ইন্ডাস্ট্রি, এই টার্মগুলো। তার মানে কি? আলটিমেট ওই প্রতিকূল অবস্থা থেকে বেরিয়ে আসা। তাই বর্তমানে এই যে পরিবেশ পরিচালনা, দেখো পরিবেশের যে সমস্ত ইস্যুগুলো আমরা দেখি, সেই সমস্ত ইস্যুগুলোকেই আমরা প্রায়শই বলে দেখবে সবকিছু ইন্টারন্যাশনালি আলোচনা হোক। কারণ পরিবেশের ডিগ্রেডেশন এটা শুধু আমার দেশের প্রবলেম, এটা শুধু ইংল্যান্ডের প্রবলেম, এটা শুধু আমেরিকার প্রবলেম নয়, এটা গোটা বিশ্বের প্রবলেম। তাই মাথা ব্যথাটা কোনো একটা দেশের নয়, কোনো একটা মানুষের নয়, সমস্ত মাথা ব্যথাটাই। এটাকে যা কিছু পরিকল্পনা তৈরি করা হয়, সবই বলা হয় দেখবে আন্তর্জাতিক পরিকল্পনা। কারণ সমস্যাটা ব্যক্তির নয়, সমস্যাটা ব্যক্তি তৈরি করেছে, যে সমস্যা আজকে বিরাট একটা আকার ধারণ করেছে। তাই যে তৈরি করেছে তাকে সচেতন করা ছাড়া এই সমস্যা সমাধানের অন্য আর কোনো উদ্দেশ্য নেই। তাই আজকে গোটা বিশ্বের পরিবেশ সচেতন মানুষ চিন্তিত কিভাবে পরিবেশকে সুস্থায়ী রাখা যাবে, কিভাবে প্রকৃতির যে সম্পদ, যেমন ধরো চিরাচরিত শক্তি, এগুলো শেষ হয়ে আসছে, এর পরিবর্ত শক্তি হিসাবে পৃথিবীতে কাকে আনতে হবে, কোন শক্তিকে আনতে হবে। তাই আন্তর্জাতিক লেভেলে কি ভাবা হবে? পরিবেশের মান একই রাখা, বাস্তুতন্ত্রের ভারসাম্য রাখা, সম্পদের অপব্যবহার বন্ধ করা, অবক্ষয় কমানো, সম্পদের পুনরুদ্ধার করা, যে জন্য আমরা দেখবে 3R, অনেক জায়গায় 4R, এই যে বিষয়গুলো বলছি, পরিবেশের উপর প্রভাব ছাড়া ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বৃদ্ধি করা এবং দূষণ নিয়ন্ত্রণের জন্য কঠোর আইন আনা। কারণ আমাদের তথা গোটা বিশ্বের মানুষ আইন, কঠোরতা, শাস্তি, এগুলো ছাড়া কোনো কিছু মেনে নিতে চায় না। তাই এই আইন তৈরি করা, তাই এই সচেতনতামূলক কর্মসূচি নেওয়া, এগুলো করা হয়েছে। এটাই হলো আজকের ক্লাসের ডিসকাশন। বুঝতে না পারলে বলে থাকবে। বলো কার কোথায় সমস্যা?
ঠিক আছে স্যার, ক্লিয়ার আছে। কে কোথায় বুঝতে পারলেন না, কি কি বুঝতে পারলেন? বলো। না স্যার ঠিক আছে। ঠিক আছে, বলো বাকিরা। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে। স্যার ক্লিয়ার হয়েছে স্যার। বলো বলো বলো। স্যার বললাম যে স্যার স্যার আপনি ক্লিয়ার social- হয়েছে। ওকে ওকে, ঠিক আছে, স্যার, একটা বলো কথা বলো হ্যাঁ বলো। হ্যাঁ বললাম স্যার ওই সোশ্যাল স্টাডিতে স্যার আপনি জিওগ্রাফিটা পড়ালে খুব ভালো হতো আর কি। সোশ্যাল স্টাডিজে জিওগ্রাফি তো আমি নিই না। না, স্যার যদি পড়াতেন। ও আচ্ছা আচ্ছা। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি নেক্সট দিন বুধবার তো আপনার ক্লাস আছে সোশ্যাল সায়েন্সের, ওটা নেবেন তো? হ্যাঁ নেবো নেবো তো সেকেন্ড, নেবো নেবো। আচ্ছা ওই আগের সেকেন্ড বুধবার ক্লাসে থেকে স্যার, আমি আগের হ্যাঁ বুধবার থেকে সেকেন্ড নিতে পারিনি, ক্লাসে, আমি ছিলাম না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। বলছি সেকেন্ড ক্লাসে যে ক্লাসটা করিয়েছিলেন হুম। ওটা থেকে কোশ্চেন দেবেন বলেছিলেন, তো ওটা তো হ্যাঁ হ্যাঁ, তোমাদের দেওয়া হয়নি ওই দিন ক্লাসে এসো, ওই দিন ক্লাসে আরো কতগুলো বিষয় বলা ছিল। আমার সঙ্গে ওই ক্লাসে একটু টাইমের একটু অ্যাডজাস্টমেন্টের গোলমাল ছিল। মানে আমি 8:30 থেকে নিচ্ছিলাম, তোমাদের ক্লাস যেহেতু 8টা থেকে হয়, তাই এই বুধবারে 8টা থেকেই হবে, একদম 9:15 পর্যন্ত চলবে। ওদের একটু টাইম নিয়ে অ্যাডজাস্টমেন্টের সমস্যা ছিল, সেই সমস্যা আজকে মিটে গেছে। আমার একটা অন্য ক্লাস ছিল, আমি টাইমটা ঠিক মানে এদিক ওদিক হয়ে যাচ্ছিল আর কি। তো এই বুধবার থেকে একদম নর্মালি যেমন ক্লাসে 8টা থেকেই ক্লাসটা হবে, স্যার দেখবেন গ্রুপে বলে দেবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, বেশ, আর কারো কোনো সমস্যা? না স্যার। বেশ, ভালো থেকো সকলে, আজকে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।